আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমাদের হয়তো আরো কয়েকজন লোক আসতে পারে, আর আসার কথা আছে। সো ইন বিটুইন তারা সে আস্তে আস্তে জয়েন করবে যদি কেউ আসতে চায়, অ্যাজ ইট ইজ ওরিয়েন্টেশন। সো তেমন বাধ্যবাধকতা নেই। আহ সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য অন টাইমে। তো আমরা আজকে আহ, এই পুরো অর্গানাইজেশন এবং আপনার কোর্সটা সম্পর্কে একটু ডিটেল করব, যে কিভাবে কোর্সটা আমাদেরকে বেনিফিট দিতে পারে ইন ইন আওয়ার ক্যারিয়ার, সেই পার্টগুলো। এবং যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এটা একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি প্রেজেন্টেশনটা রান করার জন্য। এবং আমার প্রেজেন্টেশনটার পরেই আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো যদি কারো কোনো প্রশ্ন থাকে, আর না থাকলে তো নেই। সো ওয়ার্ল্ড একাডেমি আমরা নিশ্চয়ই জেনেই আসছেন, জেনেও হয়তো আমরা আছি অনেকদিন যাবত বাংলাদেশ মার্কেটে সিন্স 2007। আর গ্লোবালি আমরা কাজ করছি 2016 সাল থেকে। আমাদের মোটো হচ্ছে শেপিং এক্সপার্টিস, নার্চারিং অ্যাম্বিশনস এন্ড এলিভেট ইউর পটেনশিয়াল। সো আমরা অলওয়েজ প্রফেশনাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এটা আমাদের একটা মেইন মেইন ফোকাস। আমাদের ইউকেআরএলপি, আই মিন ইউকে রেজিস্টার অফ লার্নিং প্রোভাইডার্স, এটার নাম্বারটা হচ্ছে এই। আমরা আইএসও সার্টিফাইড অর্গানাইজেশন। কাপল অফ এরিয়াতে আমাদের আইএসও সার্টিফিকেশন আছে, 9001, 21001, 30414। ইন ডিফারেন্ট এরিয়াতে আমাদের আইএসও সার্টিফিকেশনটা আছে। আমাদের গ্লোবাল ল্যান্ডস্কেপ যদি বলি, অ্যারাউন্ড 67 কান্ট্রিজ এই মুহূর্তে আমাদের প্রেজেন্স আছে। 200+ প্রোগ্রামস, আমরা একাডেমিক প্রোগ্রামও করে থাকি এবং সার্টিফাইড প্রোগ্রামও করে থাকি বোথ। 30,000+ alumni size from every countries, 132 instructors from 14 countries. 30% of our alumni hold C-suite positions, I mean senior role playerরাও আমাদের সাথে থাকেন। and 95% course completion rate on the first attempt. So as multiple attempts option আমাদের আছে, so that almost 95% people তারা complete করতে পারে with the first attempt. কেন ওয়ার্ল্ড একাডেমি একটা রাইট চয়েস? It is one of the largest professional certification institute in the world, based in United Kingdom. আমরা এখনো ওয়ান অফ দ্য লার্জেস্ট বলছি, বাট আমাদের একটা মোটো আছে, উই ওয়ান্ট টু বিকাম দ্য নাম্বার ওয়ান। ইনশাল্লাহ উই ক্যান অ্যাচিভ ইট ভেরি সুন। Globally accepted credential, আমরা as you said, as you saw that there are 67 countries, as I told you, around 67টা কান্ট্রিতে আমাদের প্রেজেন্স। So that globally accepted credentials we're offering, affordable fees, আমাদের কোর্স ফিটা যথেষ্ট পরিমাণ অ্যাফোর্ডেবল এখনো ইন কম্পারিজন উইথ আদার গ্লোবাল ইনস্টিটিউট। ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান, আমরা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস অফার করছি, সো দ্যাট এনিওয়ান ক্যান অ্যাকোমোডেট। ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, আমাদের ডিফারেন্ট প্রফেশনের জন্য প্রোগ্রাম আছে, এইচআর, সাপ্লাই চেইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, অল এরিয়াস। 150+ সার্টিফাইড প্রোগ্রামস, এন্ড দ্য নাম্বার ইজ কাউন্টিং, প্রতিনিয়তই বাড়ছে। সো আমরা বিভিন্ন এরিয়াতে সার্টিফাইড প্রোগ্রামস লঞ্চ করি। আমাদের মাস্টার্স প্রোগ্রাম আছে ইন কোলাবোরেশন উইথ ইউনিভার্সিটি, এবং ডিপ্লোমা প্রোগ্রাম আছে, ইউজার ফ্রেন্ডলি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আমাদের প্রোগ্রামগুলোর অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ক্রেডলি থেকে আমরা একটা ডিজিটাল ব্যাজ ইস্যু করে থাকি। The global affiliation, World Academy Global Affiliation and কথা যদি বলি, it is accredited institute by NQL. NQL হচ্ছে of Qual Regulated Awarding Body in United Kingdom. Approved center by Cambridge Academy of Professional, which is also an UK-based organization. Approved center by Prof Qual, যেটাও একটা higher education awarding body, certification awarding body in United Kingdom. Approved center by Board of HR Certification, সাধারণত HR রিলেটেড যে সার্টিফিকেশন প্রোগ্রামগুলো সেটা এখান থেকে অ্যাপ্রুভাল থাকে। Approved provider of HRCI, SHRM and HED, যারা SHRM, HRCI এর সার্টিফিকেশন করা আছেন তারা এই ধরনের কোর্সগুলো, আমাদের কোর্সগুলো করলে রিসার্টিফিকেশন পয়েন্ট ক্যারি করতে পারবে, যেটা লাগবে আপনাদের রিসার্টিফিকেশনের জন্য। SHRM একাডেমিক্যালি অ্যালাইন্ড ইনস্টিটিউট,
আমরা SHRM থেকে একাডেমিক্যালি অ্যালাইন ইনস্টিটিউটের ক্রেডিবিলিটি হোল্ড করি, যেটা ইউনিক। আই মিন, আপনি যদি সার্চ করে দেখেন 2000+ ইউনিভার্সিটিকে SHRM এই রেকগনিশনটা দিয়েছেন, বাট আমার জানা মতে আমরাই বোধহয় ওয়ান অ্যান্ড ওয়ানলি ইনস্টিটিউট যারা আসলে এইটা যেটা SHRM একাডেমিক্যাল রাউন্ড রাউন্ড স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা হোল্ড করতে পারি। এবং এটা একটা যথেষ্ট ক্রেডিবিলিটি হোল্ড করে অ্যাকচুয়ালি। আপনি SHRM এর বিভিন্ন সার্টিফিকেশনের সাথে যখন কারিকুলাম অ্যালাইন হয়, তখনই তারা এই লোগোটা ব্যবহার করতে দেয়। এবং আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট PGDHRM প্রোগ্রামটা, যেটাতে আপনারা এনরোল হয়েছেন, এই প্রোগ্রামটা কিন্তু SHRM মাস্টার্স লেভেলের সাথে ইকুইভ্যালেন্সি ট্রিট করেছে। এবং এটা তাদের পোর্টালে গিয়েও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পাবেন, ওইখানে দেওয়া আছে এই জিনিসটা। ব্যাচেলর এবং মাস্টার্স বোথ এন্ডেই এটা রেকগনিশন আছে। পার্টনার অফ দ্য ইনস্টিটিউট অফ KPS স্পেশালিস্ট এবং একাডেমি অফ বিজনেস ইংলিশ, এটা একটা ইনস্টিটিউট যার পার্টনারিং করি আমরা। এবং অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট বাই NPMA, ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট একাডেমি অফ ইউনাইটেড কিংডম। সো এটারও আমরা অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট হিসাবে কাজ করি। এ হচ্ছে আমাদের একটা গ্লোবাল অ্যাফিলিয়েশন ওয়ার্ল্ড ওয়াইড। মিশন 2030, যেটা বলছিলাম, আমরা একটা মিশন সেট করেছি 2030 টু বিকাম দ্য নাম্বার ওয়ান প্রফেশনাল সার্ভিস ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাভিং প্রেজেন্স ইন 100 কান্ট্রিজ। 100টা কান্ট্রিতে প্রেজেন্স নিব ইনশাআল্লাহ, এবং টু বিকাম দ্য নাম্বার ওয়ান। এবং আমরা ভেরি মাচ অন ট্র্যাক। এই মিশনটা আমরা সেট করেছিলাম 2024-এ শেষের দিকে। সো ইন 2025, এক বছরে আমরা যথেষ্ট পরিমাণ এই মিশনটা অ্যাচিভের দিকে অগ্রসর হচ্ছে আপনাদের দোয়া এবং সহযোগিতায়। আশা করছি 2030 লাগবে না, তার আগেই হয়তো আমরা আমাদের এই মিশনটা গেইন করতে পারবো। এটা আমাদের রিসেন্ট কিছু কনভোকেশনের ছবি, গ্রাজুয়েশন সেরেমনি বা কনভোকেশন যাই বলেন। ইন আফ্রিকান বেল্ট আমরা করেছিলাম ইন 2025-এ, যেটা অগাস্টে হয়েছিল। ইনফ্যাক্ট সবগুলো প্রোগ্রামই অগাস্টে হয়েছিল। এই কেনিয়াতে আমরা একটা করেছিলাম। দেন একই সাথে কেনিয়াতে একটা আপনার কনফারেন্স ছিল, গ্লোবাল প্রফেশনাল সামিট নামে। আবার ইউগান্ডাতেও করেছিলাম গ্রাজুয়েশন সেরামনি। এবং এখানেও প্রায় আমাদের 60+ পার্টিসিপেন্টস, আই মিন যারা গ্রাজুয়েটস ইন ডিফারেন্ট প্রোগ্রামস, দে অ্যাটেন্ডেড। এবং ওইখানেও আমরা একটা কনফারেন্স করেছিলাম অ্যাজ এ ইন্টারন্যাশনাল পিপল সামিট এই নামে। এবং আরেকটা করেছিলাম তানজানিয়াতে, সেটাও অগাস্টেই ছিল। এবং ওইটাতেও একটা কনফারেন্স ছিল, গ্লোবাল প্রফেশনাল সামিট 2025। সো এই ছিল আমাদের তিনটা বড় বড়, আই মিন, ইভেন্ট রিগার্ডিং আওয়ার গ্রাজুয়েশন সেরেমনি। সো উই হ্যাভ কন্ডাক্টেড দিস। This program, Postgraduate Diploma in Human Resource Management, is validated by Prof. Koal. আমি আগেই বলেছি, it's also an UK-based certificate awarding body for higher education. Recognition, recertification provider or SHRM affiliation এবং HET. So all these three are, I mean, আপনি যদি আমাদের এই প্রোগ্রামটা করেন তাহলে you will get probably 72 credit points. আপনারা জানেন যে SHRM বা HRCI এর যে কোনো রিসার্টিফিকেশন করতে গেলে আপনার 60 ক্রেডিট পয়েন্ট সম্ভবত লাগে। So that you are getting 72 points from this. এইটা হলো আমাদের আসলে, আই মিন, এই দুইটা কারিকুলাম অ্যালাইনমেন্ট, SHRM এর একটা এবং HRCI থেকে। HRCI এর SPHRI এর সাথে আমাদের এই কারিকুলামটা অ্যালাইনড। দ্যাট মিনস আপনি চিন্তা করতে পারেন আমাদের টোটাল 48টা মডিউল আছে। দে ইভালুয়েটেড, HRCI ইভালুয়েটেড অল দিস থিংস অ্যাকর্ডিং অলসো SHRM. So both institutes found that this curriculum is aligned with their curriculum, their certification program. SHRM এর দুইটা সার্টিফিকেশন আছে, CP এবং SCP। HRCI এর আছে অনেকগুলো, তার মধ্যে ইন্টারন্যাশনালি চলে তিনটা, APHRI, PHRI এবং SPHRI। সো এটাকে তারা SPHRI এর সাথে কারিকুলাম অ্যালাইনমেন্ট করেছে। এবং ওয়ান অফ দ্য ভেরি, আই মিন, ইম্পর্টেন্ট ইস্যুস, যেটা আমরা গতকালকে এই মেসেজটা তাদের কাছ থেকে পেয়েছি, যে আমাদের এই PGDHRM করা থাকলে, যারা এটা মানে করা থাকবে, তারা যদি SPHRI এর জন্য অ্যাপ্লাই করে এবং পরীক্ষা অ্যাটেন্ড করে, দে উইল গেট $100 ডিসকাউন্ট ফ্রম HRCI. So that is a very good added advantage for the participants of PGDHRM. So that তারা যেখানে এটা বলবে যে হ্যাঁ, তাদের একটা অপশন থাকে যে কোত্থেকে তুমি প্রিপারেশন কোর্স করেছো, এরকম কিছু বোধহয়, ওইখানে যদি মেনশন করে ওয়ার্ল্ড একাডেমি, তখন তারা এলিজিবল হবে $100 ডিসকাউন্টের জন্য।
দ্যাট ইজ দ্য ডিজিটাল ব্যাচ ইস্যুড বাই ক্রেডলি। ক্রেডলি হচ্ছে পিয়ারসন এডুকেশন গ্রুপের একটা কনসার্ন, এবং তারা কিন্তু HRCI, SHRM, মাইক্রোসফট, IBM বড় বড় ইনস্টিটিউটগুলোর জন্য এই ডিজিটাল ব্যাচ ইস্যু করে থাকে। দিস ইজ দ্য স্যাম্পল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আমরা একটা সার্টিফিকেট দিচ্ছি, একটা ট্রান্সক্রিপ্ট দিচ্ছি, যেখানে আপনার সব ডিটেলগুলো থাকছে। এই পর্যন্ত আমরা 24টা ব্যাচ কমপ্লিট করেছি, 25 নাম্বার ব্যাচ এখন শুরু হচ্ছে, 25th। সো আ বিগ হিস্ট্রি, বিগ অ্যাচিভমেন্ট ফর আস। 1162 জন গ্র্যাজুয়েটস ফ্রম 33 কান্ট্রিজ। এবং আমাদের সেলফ পেস্ড ভার্সন আছে। আমরা সাধারণত ফরেন লোক, মানে ফরেনদের জন্য এই প্রোগ্রামটাতে লাইভ সেশন করি না, এবং আপনাদের সাথে মার্জও করি না, যাতে বাংলায় ক্লাস নেওয়ার চেষ্টা করি। মেজরিটি ক্ষেত্রেই APGDHR এর কোর্সের ক্লাসগুলো সাধারণত বাংলায় হয়, এজন্য আমরা ফরেন লোক এখানে ইনক্লুড করি না। ফরেনদের জন্য সেলফ পেস্ড ভার্সনটা অ্যাভেলেবল থাকছে। সো টোটাল 1162 জন 33 কান্ট্রিজ থেকে। আমাদের যারা পাস করেছে বা যারা কোর্সে এনরোলমেন্ট অবস্থায় আছে, তারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কাজ করে। স্কোয়ার, তারপরে FAO, মানে NGO, গ্রুপ অফ কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ব্যাংক, আর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আসলে কাজ করে। তারপরে প্রথম দিকে, আমি এখনো কথা বলছি না, যতটুকু আমি মেবি 6-7 ব্যাচের দিকে আমাদের কিছু পার্টিসিপেন্ট, 2-3 জন পার্টিসিপেন্ট ছিল যাদের আগে PGDHRM করা ছিল, ইয়ার থেকে, BIM থেকে। দে অলসো অ্যাটেন্ডেড ইন আওয়ার প্রোগ্রাম। আমি জিজ্ঞেস করছিলাম যে কেন ভাই, বলে যে আসলে এত কম্প্রিহেন্সিভ একটা কারিকুলাম একসাথে এরকম পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা আসছি। ইটস নট ফর সার্টিফিকেট, ইটস ফর দ্য লার্নিং। সো আমাদের এটার ক্রেডিবিলিটি এরকমই আসলে। আমরা কারিকুলামটা দেখবো একটু পরে। টোটাল 9 মাসের ডিউরেশন, লাইভ ক্লাস হবে অনলাইনে। ফ্রাইডেতে ক্লাস হয় সাধারণত, এবং আপনাদের ব্যাচটা 4টা থেকে 7টায়। আপনারা বুকস পাবেন, ফ্রি বুকস এবং ম্যাটেরিয়াল, এবং লার্নিং LMS এর মাধ্যমে আপনারা ইন্টারেক্ট করতে পারবেন ট্রেনারদের সাথে। কেন করব জব ওরিয়েন্টেড লার্নিং? আমরা দেখবেন এটাই প্রথম, আমার জানা মতে আর কি। এখন হয়তো অনেকেই আসছে এরকম মডিউল ওয়াইজ নিয়ে আসছে। আগে কিন্তু ডিপ্লোমা গুলো ছিল সাবজেক্ট ওয়াইজ। আপনি যদি BIM বলেন, EYU, আরো অনেক, আই মিন ইটস নট ডিগ্রেডিং এনিওয়ান, ওটাই ছিল নর্মাল। হ্যাঁ, একটা ডিপ্লোমা প্রোগ্রাম বা একাডেমিক প্রোগ্রামে আপনি সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবেন, এটাই ইউজুয়াল, এটাই নর্মাল। আমার আমার ধারণা যে আমাদেরটাই হয়তো প্রথম যেটা মডিউল ওয়াইজ আসছে, মানে ট্রেনিং কনসেপ্ট যেটা নিয়ে আসার কথা। আমরা যেটা ফিল করেছিলাম যে আসলে ডিপ্লোমা প্রোগ্রাম, ইট শুড বি হ্যান্ডস অন। তাহলে হ্যান্ডস অন যদি হইতে হয়, তাহলে ট্রেনিংটাও আমরা হ্যান্ডস অন করার চেষ্টা করি। মানুষ কখন ট্রেনিং করে? একটা পার্টিকুলার স্কিল সেট তৈরি করতে গেলে মানুষ ট্রেনিং করে। ডিপ্লোমাগুলো তো এরকম হওয়া উচিত, ইট শুড নট বি একাডেমিক ডিগ্রিজ। তো তখন এই কনসেপ্ট থেকে আমরা আমাদের কারিকুলামটা ডিজাইন করলাম। There are subjects, but under each subject there are modules. So এই সাবজেক্টগুলোকে আমরা সাবজেক্টও বললাম না, ইউনিট বললাম, এবং এটার আন্ডারে আমরা মডিউল বলছি। সো তার মানে আপনি একটা একটা টপিকের উপর শিখছেন। হ্যাঁ, হয়তো আমাদের এই মানে খুব ডিটেল করতে পারি না, যেহেতু টপিক ওয়াইজ 1.5 আওয়ার মাত্র সময় থাকে ক্লাসে, বাট স্টিল আমরা কিন্তু ফোকাস করার চেষ্টা করি। আপনি যদি একটা ট্রেনিং করেন আজকে এইটা রিলেটেড, যেমন জব অ্যানালাইসিস নিয়ে একটা ট্রেনিং করবেন 1.5 ঘন্টা, এই ধরনের লার্নিংটা আপনাকে দিবে। তার মানে ইট ইজ কমপ্লিটলি বেসড অন এ ট্রেনিং টাইম। কম্বাইনিংলি আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ড করছেন, PGD সার্টিফিকেট হোল্ড করছেন, এরকম একটা পার্ট, যেখানে বলছি জব ওরিয়েন্টেড লার্নিং। ফোকাস অন কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, স্পেসিফিক কম্পিটেন্সিকে হাইলাইট করে করা। এক্সটেন্সিভ প্র্যাকটিস ডিউরিং দ্য কোর্স, প্রচুর এক্সারসাইজ করতে পারবেন আপনি। সিমুলেশন এক্সারসাইজ হয়, ইকুইপড উইথ টুলস, আমরা কিছু টুলস শেয়ার করে থাকি, ফরম্যাট শেয়ার করে থাকি। অনলাইন লাইভ সেশন এবং গ্লোবাল রিসোর্সেস। ইউজুয়ালি আমরা এখন বাংলাদেশি রিসোর্সই বেশি ব্যবহার করি, বিকজ অফ যেহেতু বাংলায় সেশনটা নিতে হয়। লার্নিং পোর্টফোলিও যদি বলি, কি জানবেন আপনি এখান থেকে? 48টা মডিউল আছে টোটাল। 48টা মডিউলের 144টা কম্পিটেন্সি আছে। এক একটা মডিউলের জন্য 3টা করে কম্পিটেন্সি সেট করা, তার মানে 144 কম্পিটেন্সিকে ফোকাস করা হয়েছে।
এক একটা মডিউলের 3টা করে লার্নিং অবজেক্টিভ আছে, তার মানে 144টা লার্নিং অবজেক্টিভ আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটাকে কম্বাইন করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স। আপনি একটা বই পাবেন এন্ড অফ দ্য কোর্সে, যে বইটাতে এই গাইডেড কোয়েশ্চেন এবং তার অ্যান্সার থাকবে। গাইডেড কোয়েশ্চেন মানে হচ্ছে এটা আপনাকে গাইড করবে আপনার জব রান করার সময় বিভিন্ন প্রবলেমগুলো যদি আপনি ফেস করেন, দেখবেন যে এটার সলিউশনটাই হয়তো এখানে রয়ে গেছে। সো ইট ইজ অলসো ভেরি মাচ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, যেগুলো আপনারা মনে মনে আসতে পারে এফএকিউ টাইপের। প্রত্যেকটা টপিক ওয়াইজ 10টা করে কোয়েশ্চেন, ও 48টা মডিউলে 480টা প্রশ্ন, এবং এটার স্ট্যান্ডার্ড অ্যান্সার সহ আপনি একটা ওয়ার্ক বুকের মতো পাবেন, রেফারেন্স বুকের মতো পাবেন এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। 48টা কেস স্টাডি আপনি করবেন, 24টা গ্রুপ অ্যাক্টিভিটি করবেন। গ্রুপ অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছি আমরা ক্লাসের সময় যে গ্রুপ অ্যাক্টিভিটি গুলো হবে, এরকম অ্যাটলিস্ট একটা ক্লাসে একটা গ্রুপ অ্যাক্টিভিটি হওয়ার কথা মেজরিটি ক্ষেত্রে আর কি। ইটস নট এ বাইবেল যে করতে হবে, বাট টু মেক ইট ইন্টারেক্টিভ, ট্রেনার্স আর ডুইং ইট, এবং কেস স্টাডি আপনারা অ্যাটেন্ড করবেন। কোর্স অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে হবে? ক্লাস ম্যানেজমেন্ট যদি আমরা বলে থাকি, টোটাল 48টা মডিউলে 48টা সেশন ইন 24 উইকস, তার মানে আপনি 24 সপ্তাহ আপনাকে অ্যাটাচমেন্টে থাকতে হবে ট্রেনারের, রাইট? সো এক একটা সেশন 1.5 আওয়ার, তার মানে একটা মডিউলের জন্য একটা সেশন বরাদ্দ থাকে 1.5 আওয়ার করে। একদিনে 3 ঘন্টার ক্লাস হবে, 4টা থেকে 7টা। ইন বিটুইন হয়তো 5-10 মিনিট একটা ব্রেক থাকতে পারে, প্রেয়ার ব্রেক অথবা রিফ্রেশমেন্ট ব্রেক অথবা বায়োলজিক্যাল ব্রেক, হোয়াটএভার ইট ইজ। সো এই ব্রেকটা সহ টোটাল 3 ঘন্টার সময় ইউজুয়ালি, এক একটা ক্লাসের জন্য 1.5 ঘন্টা। এটা ছাড়াও আরো 12টা ক্লাস পাবেন আপনি রিভিউ ক্লাস, এবং রিভিউ ক্লাসটা সাধারণত অন্য দিন হয়ে থাকে। ইট ইজ নট ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। এটা মানডে থেকে থার্সডে যে কোনো একটা দিন আমরা ফিক্স করব, এবং মোরলেস একটা ব্যাচের জন্য একটা নির্দিষ্ট দিনেই থাকে সাধারণত। আপনারা জানবেন যে সে আপনারটা যদি মঙ্গলবারে হয় ফর এক্সাম্পল, সো মঙ্গলবার দিন আপনার এই 12টা সপ্তাহে 12টা রিভিউ ক্লাস হবে মঙ্গলবারে। এবং এই ক্লাসটা আমরা শুরু করি রাত 9:30 থেকে। ইউজুয়ালি 1 থেকে 1.5 ঘন্টা সময়ের ক্লাস হয়। 9:30 থেকে ক্লাসটা আমরা স্টার্ট করি যতক্ষণ লাগে। রিভিউটা হবে হলো সাবজেক্ট ওয়াইজ, তার মানে 4টা মডিউল নিয়ে একটা ইউনিট, প্রতিটা ইউনিট একটা করে রিভিউ হবে। সো এই 4টা মডিউলের আপনাদের পুরো জিনিসটা একটা জিস্ট। ইট ইজ নট দ্যাট মডিউল ওয়াইজ স্লাইডস অর এনিথিং, নো, এটা একটা আলাদা জিনিস। মানে এখানে আপনার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার বা প্র্যাকটিক্যাল কিছু ডিসকাশন হবে, যে এই 4টা মডিউলের ক্ষেত্রে আপনার কি লার্ন করা উচিত ছিল এবং আপনি কি লার্ন করেছেন এটার উপর। এটা হচ্ছে রিভিউ ক্লাস। আমরা ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেই, বাট রিভিউ ক্লাসের রেকর্ডিংটা আমরা দেই না, কিন্তু নর্মাল ক্লাসের রেকর্ডিং গুলো আমরা দিয়ে দিই, আপনাদেরকে থাকবে। এবং এই রেকর্ডিংটার একটা লিমিট থাকে, আপনারা 2 ইয়ার্স পর্যন্ত অ্যাক্সেস পাবেন ম্যাটেরিয়ালগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, বাট ক্লাস রেকর্ডিং যেটা থাকবে সেটা ডাউনলোড করা যায় না, সেটা রিভিউ দেখা যাবে শুধুমাত্র 2 বছর পর্যন্ত আপনি এটা অ্যাক্সেস থাকবে দেখার জন্য। অপরচুনিটি টু অ্যাটেন্ড এ মেকআপ এক্সাম, আপনি প্রত্যেকটা এক্সামের একটা করে মেকআপ হবে, যার জন্য কোনো ফি লাগবে না। সাপোজ ইউনিট 1-এ একটা এক্সাম হলো, এক্সাম আপনি দিতে পারলেন না কোনো কারণে, আপনি মেকআপ এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। আবার আপনি হয়তো ফেল করেছেন কোনো কারণে, প্রিপারেশন ভালো ছিল না, আপনি আবার মেকআপ এক্সাম দিতে পারবেন, কোনো প্রবলেম না। বাট এই মেকআপের পরে যদি কোনো কারণে আপনাকে থার্ড একটা অ্যাটেম্প নিতে হয়, তখন কিন্তু আপনাকে একটা ফি দিতে হবে। আর ফিটা বোধ হয় অ্যারাউন্ড $15 মতো বা 1500 টাকা বিডিটি, আমি জানি এরকমই হবে অ্যামাউন্টটা। তারপরে ক্লাস ম্যাটেরিয়াল আমরা দিই সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে। ক্লাসটা কমপ্লিট হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে ম্যাটেরিয়ালটা আপনি পেয়ে যাবেন পোর্টালের মাধ্যমে আমরা সব দিই। নোটিফিকেশন পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা গ্রুপ তৈরি করা হবে ক্লাসটা শুরু হওয়ার সময়, তখন আপনার এই গ্রুপে সব নোটিফিকেশন পাবেন। সাধারণত ক্লাসের শিডিউল আমরা খুব একটা চেঞ্জ করি না, বাট কখনো যদি আর্জেন্সি থাকে আমাদের চেঞ্জ করতে হয়। বাট ক্লাস অবশ্যই এই শুক্রবার 4টা থেকে 7টাই হবে। আর ইউনিট ওয়াইজ ক্লাসগুলো আমরা অনেক সময় নাও করতে পারি, যেমন রিক্রুটমেন্টের পার্টটা একদিন হলো, এটা হয়তো আগে ছিল, এটা পরে হতে পারে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মডিউলগুলো ইউনিটগুলো, সুতরাং আপনি ইউনিট ওয়াইজ ক্লাসগুলোকে এর সাথে করতে পারি, প্রবলেম নেই।
অ্যাটেন্ডেন্স আমরা রেকর্ড করি, সুতরাং যারাই যখন ক্লাস অ্যাটেন্ড করবেন আপনারা ফুল নেম ব্যবহার করবেন যাতে করে সিস্টেম আপনার অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করতে পারে। অ্যাসেসমেন্টটা কিভাবে হবে? ইউনিট ওয়াইজ এক্সাম হবে, তার মানে 12টা পরীক্ষা হবে আপনার। আর 12টা পরীক্ষার 3টা করে পার্ট আছে। একটা একটা অ্যাসেসমেন্টের 3টা পার্ট, একটা এমসিকিউ এক্সাম, একটা রিটেন এক্সাম, একটা অ্যাসাইনমেন্ট, 3টা মিলে কিন্তু ফুল একটা ইউনিটের অ্যাসেসমেন্ট। তাহলে এমসিকিউ থাকবে 40 নম্বর, 20টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নে 2 নম্বর করে, 40 নম্বর। এবং এট এ টাইম আপনাকে আরো একটা রিটেন পার্ট অ্যাটেন্ড করতে হবে। সো তার মানে এক্সামের 2টা পার্ট আছে, একটা পার্ট এমসিকিউ এক্সাম, একটা পার্ট রিটেন এক্সাম। আপনাকে একসাথেই শুরু করা হবে। মোট টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনি 20টা এমসিকিউ অ্যান্সার করবেন এবং 2টা রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করবেন। ফর রিটেন কোয়েশ্চেন টু দ্য পয়েন্টে অ্যান্সার করবেন, খুব বেশি বড় করার দরকার নাই। আর একেবারে 2 লাইনের শর্ট হয়ে গেল এটাও যাতে না হয়, টু দ্য পয়েন্টে অ্যান্সার করবেন, দ্যাটস ফাইন। কোয়ালিফাইং মার্কস 50, বাট এটা হলো পাস, যেহেতু গ্রেডিং সিস্টেম। হাইয়েস্ট হচ্ছে 80% আর 90%-এর মধ্যে কোনো তফাৎ নাই। সো এ প্লাস যেটা আর কি আমরা বলি, 80% মার্কস। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের আপনার 3 ধরনের অ্যাসাইনমেন্ট হচ্ছে। প্রি কোর্সটা হচ্ছে লার্নিং পারপাসের জন্য, আপনি হয়তো ওরিয়েন্টেশনের পরে বলি প্রি কোর্সটা ওপেন করে দেওয়া হবে, এটা এরকম অ্যাসেসমেন্টের সাথে জড়িত না। দেন ইউনিট ওয়াইজ অ্যাসেসমেন্ট, যেটা একটু আগে বলছিলাম, এই যে 100 নাম্বার প্রতি সাবজেক্টের অ্যাসেসমেন্টে 100 নাম্বার আছে, 40 হচ্ছে এমসিকিউ, 40 হচ্ছে রিটেনে, 80 নাম্বার গেল, আর 20 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্টে। এই জন্য বলছিলাম যে মোট 3টা পার্ট, বাট এক্সামের পার্ট 2টা, এমসিকিউ এবং রিটেন, আর একটা অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, ডেডলাইন থাকবে। এই সব মিলিয়ে 100 নাম্বারের অ্যাসেসমেন্ট হবে। ক্যাপস্টোন প্রজেক্ট, এটার বাইরে আপনার 2টা প্রজেক্ট ওয়ার্ক আছে, মানে পার্ট 1 পার্ট 2, টোটালটা একটা ক্যাপস্টোন প্রজেক্ট। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। প্রথম 6টা ইউনিট যখন শেষ হবে তখন আপনি পার্ট 1 পাবেন এবং পরের 6টা ইউনিটের জন্য পার্ট 2 পাবেন। এই হলো মোটামুটি অ্যাসেসমেন্ট। এর বাইরে আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক এন্ড প্রেজেন্টেশন। আপনাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক করতে দেওয়া হবে এবং এটা একটা প্রেজেন্টেশন থাকবে। ফাইনালি একটা ভাইভা হবে, দ্যাট ইজ অলসো। এবং ভাইভাতে আপনাকে আলাদাভাবে পাস করতে হবে। কেউ যদি অন্য পার্টে 90% মার্কসও ক্যারি করে, বাট ভাইভায় যদি সে কোয়ালিফাই করতে না পারে, তার রেজাল্ট পাবলিশ করা হবে না, তাকে আবারও ভাইভা রিটেক করতে হবে। সো ইট ইজ 1-to-1 ভাইভা, এটাও আমরা অনলাইনে করব। আসি টোটাল অ্যাসেসমেন্টটা দেখি আমরা। প্রি কোর্সে কোনো মার্কস নেই, ইউনিট ওয়াইজ অ্যাসাইনমেন্টে আছে 20 নাম্বার, ইউনিট ওয়াইজ এক্সামে আছে 80 নাম্বার, ক্যাপস্টোন প্রজেক্ট 2টা পার্টে আছে 150 করে। সো টোটাল মার্কস হচ্ছে এই। টোটাল মার্কস যাই থাকুক না কেন, মার্কসটা আসলে কনভার্ট হয়ে যাবে জিপিএ তে, সো দ্যাট ইন এনি কেস এটা 5 পয়েন্ট স্কেলের একটা মেজারমেন্ট। সার্টিফিকেশনটা কিভাবে হবে? প্রথমে আপনি একটা ইলেকট্রনিক সার্টিফিকেট পাবেন উইথ দ্য ডিজিটাল ব্যাচ, ইলেকট্রনিক সার্টিফিকেট। এরপরে প্রিন্টারটা একটু সময় লাগে আমাদের, আমরা সাধারণত বছরে 4বার ইস্যু করি, সো দ্যাট আপনার পরীক্ষার পরে মানে রেজাল্ট পাবলিশিং এর পরে অ্যাডিকুয়েট টাইমের মধ্যে আপনি প্রিন্টেড সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আমরা কুরিয়ারই পাঠিয়ে দিই, প্রবলেম হবে না। হ্যাঁ, কারিকুলামটা দেখাচ্ছি এখন আমি। সো ইন্ট্রোডাকশন দরকার নেই, এটা হচ্ছে কোর্স অবজেক্টিভ। বাট আমরা ওভারঅল অবজেক্টিভে না, যেহেতু আমাদের মডিউল ওয়াইজ আছে, সো লেট আস গো ব্যাক দেয়ার। এটা হচ্ছে লার্নিং আউটকাম, টোটাল কোর্সের জন্য আপনি কি জানতে পারবেন। দিজ আর দ্য ইউনিটস। আমি এখান থেকে আসলে একটু ডিটেল করি। ট্যালেন্ট অ্যাকুইজিশন একটা ইউনিট, একটা সাবজেক্ট। এইচআর বিজনেস পার্টনারিং একটা সাবজেক্ট। এইচআর ডেভেলপমেন্ট এন্ড অ্যানালাইটিক্স একটা সাবজেক্ট। লিডারশিপ এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এইচআর কমিউনিকেশন, বিজনেস এন্ড এমপ্লয়ি পারফরমেন্স ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এইচআর, টোটাল রিওয়ার্ড, এইচআর আইএস এন্ড এইচআর অটোমেশন, ইথিক্স কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল পার্ট অফ এইচআর,
অর্গানাইজেশন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এন্ড ওয়ার্কপ্লেস সেফটি। একটা জিনিস যদি খেয়াল করেন, আজ থেকে হয়তো মানে এখন হয়তো অনেকের মডিউল বা কারিকুলাম এরকম হতে পারে, আই এম নট শিওর, বাট প্রিভিয়াসলি আমরা যখন পিজিটি করেছি বিআইএম থেকে, তখন কিন্তু আমাদের সাবজেক্টের নামগুলো এরকম ছিল, এইচআর বিজনেস পার্টনার, ট্যালেন্ট অ্যাকুইজিশন, এগুলো নাম ছিল না। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ছিল, অর্গানাইজেশন বিহেভিয়ার ছিল, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের নেগোসিয়েশন একটা সাবজেক্ট ছিল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন একটা সাবজেক্ট ছিল, এরকম ভাবে ছিল, রাইট? কিন্তু একেবারে পার্ট বাই পার্ট ফাংশন ওয়াইজ এত ডিটেল করা এরকম ইউজুয়ালি আমি দেখি নাই, এখন থাকতে পারে অনেকের। সো এটা হচ্ছে আমাদের এই কারিকুলামের যে একটা মডিফিকেশন আমরা নিয়ে আসছিলাম ট্র্যাডিশনাল পার্ট থেকে, সেটা। এবার আসেন মডিউলের মধ্যে। ট্যালেন্ট অ্যাকুইজিশন যে সাবজেক্টটা, তার আন্ডারে 4টা মডিউল: জব অ্যানালাইসিস, এইচআর প্ল্যানিং, কম্পিটেন্সি ম্যাপিং, রিক্রুটমেন্ট সিলেকশন এন্ড প্লেসমেন্ট। তাহলে দেখেন আমরা কিন্তু ট্রেনিং করি এগুলোর উপর। আপনি এইচআর প্ল্যানিং এর একটা ট্রেনিং করতে পারেন, আপনি কম্পিটেন্সি ম্যাপিং এর ট্রেনিং করতেছেন 2 দিন ব্যাপী। সো এই যে ট্রেনিং টাইপের কারিকুলামে আমরা কিন্তু শিফট করেছি। তাহলে আন্ডার ট্যালেন্ট অ্যাকুইজিশন আপনি এই 4টা মডিউল সম্পর্কে জানবেন। জব অ্যানালাইসিস সম্পর্কে জানবেন, আপনার সরি জব অ্যানালাইসিসের মধ্যে আপনি কি জানবেন, কিভাবে জব অ্যানালাইসিস করা হয়, এটা বিষয়টা কি, এটা কেন ইম্পর্টেন্ট, কিভাবে এটা করা হয়, কোন ফরম্যাটে আপনি ব্যবহার করবেন, এই টাইপের আলোচনাগুলো কিন্তু জব অ্যানালাইসিসে হবে, হ্যান্ডস অন। এইচআর প্ল্যানিং, এটা মিনিংটা কি, এটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। প্ল্যানিং মানে হচ্ছে আপনাকে বলতে হবে হোয়াট আর দ্য ডিমান্ডস এন্ড হোয়াট আর দ্য সাপ্লাই। সো এই সাপ্লাই ডিমান্ড অ্যানালাইসিস করে ইউ ক্যান আইডেন্টিফাই আপনার কি রিক্রুটমেন্ট করতে হবে নাকি ডাউন সাইজ করতে হবে। এই পুরো ডিসিশনটা আমরা নেই এইচআর প্ল্যানিং এর মাধ্যমে। দেন কম্পিটেন্সি ম্যাপিং, কম্পিটেন্সি বিষয়টা কি সেটা আমাকে বুঝতে হবে, এটা আসলে একদম ডিরেক্টলি স্কিল সেট না। সো এই কম্পিটেন্সি প্রথম হলো হোয়াট ডাজ ইট মিন, তারপরে হচ্ছে এটাকে ম্যাপিং করা। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন রোলের জন্য কম্পিটেন্সি থাকে, সো এই রোল ওয়াইজ কম্পিটেন্সি কিভাবে ম্যাপিং করা হয় এই পার্টটা আলোচনা হবে মডিউল 3-তে। মডিউল 4-এ থাকে রিক্রুটমেন্ট, সিলেকশন এবং প্লেসমেন্ট। সো এটা হলো কমপ্লিটলি আপনার এই মানে রিক্রুটমেন্ট সিলেকশন রিলেটেড স্টেপস কি হবে, মেথডস কি আছে, ইন্টারভিউ কন্ডাকশন কিভাবে করবেন, এই টাইপের পুরোপুরি। সো এই 4টা মডিউল নিয়ে হচ্ছে ইউনিট 1। ইউনিট 2-তে যদি হয় এইচআর বিজনেস পার্টনারিং। বিজনেস পার্টনারিং মিনস আপনি বিজনেস আসপেক্টে কিভাবে কন্ট্রিবিউট করবেন। এখনকার যুগের এইচআর এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা, বা টাইটেল, বা আই মিন টার্মিনোলজি, এইচআর বিজনেস পার্টনারিং। সো আপনাকে বুঝতে হবে হোয়াট ডাজ ইট মিন, যেটার জন্য মডিউল 5। তারপরে লেটেস্ট যে ভার্সনটা আসছে এইচআর বিপি 2.0, যেটা ডেভ উলরিচ বলেছে 13টা ডাইমেনশন বলেছে, 13 ডাইমেনশনস অফ এইচআর বিপি। তাহলে ওই ডাইমেনশন গুলো আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটা মডিউল 6। 7, আপনি যদি বিজনেস পার্টনার রোল প্লে করতে চান, আপনাকে ব্যবসার সম্পর্কে জানতে হবে। তাহলে ব্যবসা বিষয়টা কি, এটা হচ্ছে বিজনেস অ্যাকিউমেন্ট, বিজনেস নলেজ, হোয়াট ডাজ বিজনেস মিন টু ইউ। অ্যান্ড দেন বিজনেস স্ট্র্যাটেজি এন্ড বিজনেস মডেল, দেয়ার আর ডিফারেন্ট মডেলস অফ দ্য বিজনেস। তো বিজনেস গুলো কিভাবে করা হচ্ছে, আপনি যখন জেনেরিক কিছু মডেল সম্পর্কে আইডিয়া থাকবে, জেনেরিক পার্টটা যদি আপনি জানেন, তখন আপনি এটা রিলেট করতে পারবেন হাউ ইট ইজ বিং কানেক্টিং এইচআর বিপি হিসাবে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন, রাইট? সো এই 4টা মডিউল দিয়ে আমরা বিজনেস পার্টনারিং যে ইউনিটটা আছে সেটাকে কভার করব। ইউনিট 3, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড অ্যানালাইটিক্স। সো এখানে থাকছে কি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এমপ্লয়ি এনগেজমেন্ট, মোটিভেশন এন্ড রিটেনশন এন্ড এইচআর অ্যানালাইটিক্স। সো এলএনডি আমরা বুঝি একদম স্টার্টিং টু এন্ডিং, এলএনডি সাইকেল, এলএনডির যে স্টেপস, এগুলো সবই হচ্ছে মডিউল 9-এ আলোচনা হবে। এমপ্লয়ি এনগেজমেন্ট, হোয়াট ডাজ ইট মিন, এটা কিভাবে করা হয়, কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের কস্ট, কি ধরনের বেনিফিটস, সবকিছু আপনার এই এমপ্লয়ি এনগেজমেন্ট সেশনটাতে আলোচনা হবে। এনগেজমেন্ট নিয়েও কিন্তু ট্রেনিং হয়, আপনার প্রায় ডে লং ট্রেনিং, ইভেন 2 days ট্রেনিং আছে এমপ্লয়ি এনগেজমেন্ট এক্সপার্ট রিলেটেড। Then employee motivation and retention, how we can motivate people, what is the role of HR for employee motivation, HR এর বাইরে আর কারা এখানে কন্ট্রিবিউট করতে পারে, রিটেনশনের ক্ষেত্রে রিটেনশনের দরকার কেন, রিটেনশন কস্ট কেমন, রিটেনশনের বেনিফিট কি, তার টার্নওভার কস্ট কেমন, এই পার্টগুলো হবে মডিউল 11-এ। আর অ্যানালাইটিক্সটা হচ্ছে এটা আপনার যে কোনো পার্টেই, যে কোনো ধরনের মডিউলকে নিয়েই আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারেন। এইচআর এর যে কোনো ডেটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স পার্টের কন্ট্রিবিউশন।
দেন ইউনিট 4, লিডারশিপ এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটা একটা সফট স্কিল রিলেটেড পার্ট, কারণ এইচআর এ কাজ করতে গেলে আপনাকে সফট স্কিলেও দক্ষ হতে হবে, যে কারণে ইউনিটটাকে ইনকর্পোরেট করা। এখানে 4টা মডিউল আছে। মডিউল 13, লিডারশিপ কম্পিটেন্সি। ইনিশিয়ালি আপনার একটা লিডারশিপ থাকতে হবে। সো লিডারশিপের জন্য কি কি দরকার আপনার, সেটা ইমোশনাল ইন্টেলিজেন্স। অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, ইআই। সো এটাকে কিভাবে অ্যাচিভ করবেন এটসেট্রা। মডিউল 15, কোচিং অ্যান্ড মেন্টরিং। অ্যাজ এইচআর প্রফেশনাল আপনাকে কোচিং এবং মেন্টরিং এক্সপার্ট হতে হবে। সো দ্যাট একদম এক্সপার্ট না বললে অন্তত এটা আন্ডারস্ট্যান্ড করা, বেসিক কনসেপ্টটাকে বোঝা। দেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এন্ড নেগোসিয়েশন। তাহলে এই 4টা মডিউল থাকতেছে লিডারশিপ এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাবজেক্টের মধ্যে বা ইউনিটের মধ্যে। হিউম্যান রিসোর্স কমিউনিকেশন। আমরা যদি ওভারঅল চিন্তা করি, এইচআর এর জবের মধ্যে 95%ই হলো কমিউনিকেশন করা। তাহলে কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি, হোয়াট আর দ্য মেথডস, হোয়াট আর দ্য ওয়েজ, হাউ ক্যান উই কমিউনিকেট, এটা নিয়ে হচ্ছে ইউনিট 5। এখানে থাকছে মডিউল 17, এসেনশিয়ালস অফ বিজনেস কমিউনিকেশন। ইউজুয়ালি আমরা বিজনেস কমিউনিকেশন পার্টের বিভিন্ন টাইটেল শুনেছি, বিভিন্ন ট্রেনিং করেছি। সো এই জিনিসগুলো মডিউল 17 ইনকর্পোরেট করা আছে। মডিউল 18, বিজনেস ইংলিশ ফর কর্পোরেট কমিউনিকেশন। ইউজুয়ালি আমরা কর্পোরেটে ইংলিশে কমিউনিকেট করি, কোথাও কোথাও হয়তো বাংলা থাকতে পারে, গভর্নমেন্ট অফিসগুলোতে থাকে সাধারণত, বাট মেজরিটি ক্ষেত্রে আমরা ইংলিশে করি। তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু বেসিক ইংলিশ জানা থাকা উচিত। কিছু বেসিক, যেমন ধরেন আপনার ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে কিছু তফাৎ হয়। স্যালুটেশন একটা তফাৎ হচ্ছে, কোথাও বা ডিয়ার মিস্টার অমুক, কোথাও ডিয়ার অমুক, কোথাও ডিয়ার লাস্ট নেম, কোথাও ফুল নেম, কোথায় কোনটা ব্যবহার করবো আমরা, ভেরি নিটিগিটি স্মল স্কেলে এই জিনিসগুলোকে আমরা বিজনেস ইংলিশ ফর কর্পোরেট কমিউনিকেশনে টানতে পারি। মডিউল 19, এইচআর রিপোর্টিং। এইচআর আমরা অনেকগুলো রিপোর্ট করি, ডিপার্টমেন্ট ওয়াইজ, ফাংশন ওয়াইজ রিপোর্ট করি। সো এই রিপোর্টগুলো কিভাবে করা হয়, কি কি ধরনের রিপোর্ট লাগে, রিপোর্টের কন্টেন্ট কি থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে মডিউল 19-এ। 20তে হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এন্ড এমপ্লয়ি কাউন্সেলিং। আমরা যদি 1-to-1 কমিউনিকেশনটা করি ইন্টারপার্সোনাল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি দরকার আছে। এবং আমরা যদি এমপ্লয়ি কাউন্সেলিং পার্টটা চিন্তা করি, এমপ্লয়ি কাউন্সেলিং আমাদের অনেক সময় করতে হয়, হাউ ক্যান উই ডু দ্যাট। দেন ইউনিট 6, বিজনেস অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স ম্যানেজমেন্ট। আমরা যদি এই পার্টটাকে চিন্তা করি, বিজনেস এবং এমপ্লয়ি পারফরমেন্স, এখানে দেখেন একটা ডিফারেন্স কি হচ্ছে, শুধু এমপ্লয়ি পারফরমেন্স না, বিজনেস পারফরমেন্সটাকেও কিন্তু আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। সো কম্পিটেন্সি বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, পারফরমেন্স বেঞ্চমার্ক এন্ড গোল সেটিং, কেপিআই বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এই 3টা পার্ট হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্সের জন্য, আর বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট হচ্ছে বিজনেস পার্টে। তাহলে 4টা মডিউল দিয়ে আমরা আসলে পারফরমেন্স ম্যানেজমেন্ট পার্টটাকে কভার করার চেষ্টা করেছি, যে হাউ ইউ ক্যান রান দ্য পারফরমেন্স ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য মেথডস, হোয়াট আর দ্য টুলস ইউ ক্যান ইউজ, হাউ টু কন্ডাক্ট, হোয়াট আর দ্য স্টেপস ফর কেপিআই সেটিং। সো বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ফোকাস যে আলোচনাগুলো বিভিন্ন মডিউলে আপনি পাবেন। দেন ইউনিট 7, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এটার ক্ষেত্রে আমি একটু বলার চেষ্টা করি, আগে কিন্তু এই ধরনের কোনো কোর্সের নাম পিজি এইচআর রিলেটেড প্রোগ্রামে ছিল না ফাইন্যান্স পড়ানোর জন্য। সো আমার ধারণা বা যতটুকু আমার নলেজ আছে, আমরাই প্রথম এই পার্টটা শুরু করেছি। এবং 2015 সালে আমি শ্রীলঙ্কাতে সিআইপিএম এর একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম। তখন আমি বিএসএইচআরএম এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে অ্যাটেন্ড করেছিলাম এটাতে। ওইখানে আমি একটা স্পিকারদের একটা সেশন ছিল, 25 কান্ট্রিজের স্পিকার আসছিল ওনারা গ্লোবালি। এই স্পিকারদের সেশনটাতে আই গট চান্স টু টক। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন দেশে এইচআর এর ডিপ্লোমার মধ্যে ফাইন্যান্স ইনকর্পোরেট করা আছে। নোবডি কুড রেজ হ্যান্ড, কেউ কিন্তু হাত তুলতে পারেনি। পরবর্তীতে এসে আমরা একটা আমাদের এই প্রোগ্রামটা যখন ডিজাইন করলাম, তখন আমরা এটাকে ইনকর্পোরেট করলাম, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এইচআর। সো এখানে আপনারা জানতে পারলেন এমপ্লয়ি ট্যাক্স ম্যানেজমেন্ট, এইচআর অ্যাকাউন্টিং একটা টার্ম আমরা ব্যবহার করে থাকি, কিভাবে এইচআর অ্যাকাউন্টিংটা করা হয়। দেন বেসিক অ্যাবাউট ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, বিজনেস রেশিও অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সো এই পরের যে দুইটা 27-28 মডিউলটা কিন্তু ফাইন্যান্সের বেসিক, রাইট? দুইটাই, একটা হচ্ছে একদম কোর ফাইন্যান্স অ্যাকাউন্টিং সম্পর্কে আপনাকে আইডিয়া দিচ্ছে, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের রেশিও আমরা ব্যবহার করি। তো রেশিও গুলো কিভাবে আমরা এইচআর এ ব্যবহার করতে পারবো, পারফরমেন্স ম্যানেজমেন্টে ব্যবহার করতে পারবো, সেটাকে একটু ইন্টিগ্রেট করা হয়েছে। আর প্রথম দুইটা হলো
একটা ট্যাক্স রিলেটেড, একটা এইচআর অ্যাকাউন্টিংও আপনার ফুললি কিভাবে কস্ট ক্যালকুলেশন করা হয়, মেনলি এই পার্টটাই বেশি দেখানো হয় এইচআর অ্যাকাউন্টিং এর মধ্যে। সো ইউনিট 7 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এইচআর। দেন ইউনিট 8 টোটাল রিওয়ার্ড ম্যানেজমেন্ট, কম্পেনসেশন বেনিফিট এই আরেকটা নাম রিওয়ার্ড ম্যানেজমেন্ট, আপনারা জানেন। তো এটা হচ্ছে সেই টোটাল রিওয়ার্ড ম্যানেজমেন্ট। এখানে ডিজাইন কম্পিটিটিভ পে এন্ড বেনিফিট স্ট্রাকচার, জব ইভালুয়েশন, অ্যানুয়াল মেরিট রিভিউ এবং ডিজাইন পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ স্ট্রাকচার। সো কিভাবে আপনি ইনসেন্টিভ স্ট্রাকচার করবেন অথবা পেমেন্ট স্ট্রাকচার, আই মিন কম্পেনসেশন বেনিফিট ডিজাইন করবেন একটা কোম্পানিতে, এই পার্টগুলো ইউনিট 8 এ ডিসকাশন করা হয়। ইভেন জব ইভালুয়েশন পর্যন্ত আছে এখানে। ইটস আ ভেরি ভেরি টেকনিক্যাল পার্ট, বাট হয়তো আমরা এত ইন ডেপথ আলোচনা করতে পারবো না, যেহেতু 1.5 আওয়ার অনলি এক একটা মডিউলের জন্য। বাট স্টিল ইউ ক্যান হ্যাভ এ আইডিয়া, you can have a basic idea about this particular issues. Then unit 9 HRIS, information system and HR automation. এখানে এক্স্যাক্টলি আমরা যে একটা সেশন পুরোটাই থাকতে হচ্ছে এক্সেল রিলেটেড, প্রথম দুইটার জন্য, এক্সেল ফর এইচআর অপারেশন এন্ড এইচআর ড্যাশবোর্ডিং। সো কিভাবে আপনি এই এইচআর এর কাজগুলোকে এক্সেলে করতে পারেন সেই পার্টটা এখানে দেখানো হয়, এবং একটা ড্যাশবোর্ড কিভাবে তৈরি করা যায় সেটা একটা সেশন থাকে। আর একটা সেশন হচ্ছে এইচআর অটোমেশন, কি কি পার্ট অটোমেশন করা যায়, অথবা একটা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম যদি আপনি নিতে চান, আই মিন যেটাকে আমরা সফটওয়্যার বলে থাকি, এইচআর সফটওয়্যার, তাহলে এটার মধ্যে কি কি পার্ট থাকা উচিত। আপনি যদি ধরেন আপনি এইচআর হিসাবে জয়েন করলেন কোথাও বা দায়িত্বে প্রাপ্ত আছেন, আপনাকে বলা হলো যে একটা ভ্যান্ডরের সাথে বসেন, তাহলে ভ্যান্ডর যেটা দেখাইলো এটাই কি ঠিক, এর চেয়ে আরো কিছু বেশি আপনার দরকার ছিল কিনা, কোনোটা মিস করলো কিনা, এটা বোঝার তো একটা ক্যাপাসিটি দরকার আছে। সেই পার্টগুলো থেকে আমরা এইচআরআইএস এর একটা, আই মিন স্ট্রাকচার কিরকম হওয়া উচিত সেই জিনিসটা আমরা এখানে দেখা, এবং কি কি পার্টগুলো অটোমেশন করা যায় ফাংশনের মধ্যে সেই পার্টটা। দেন ইউনিট 10 সাবজেক্ট 10 যেটা ইথিক্স, কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল পার্সপেক্টিভ, এটা বেসিক্যালি ল এবং কমপ্লায়েন্স রিলেটেড দুইটা অংশ। সো বিজনেস ইথিক্স এবং এসেনশিয়াল এরিয়াজ অফ এমপ্লয়মেন্ট ল আর এসেনশিয়ালস অফ এইচআর কমপ্লায়েন্স, এই যে 38 আর 39, অ্যাকচুয়ালি এই দুইটা মডিউল মিলে একটা সেশন হয়। এখানে পুরোটাই থাকে ল রিলেটেড এবং কমপ্লায়েন্স রিলেটেড। তাহলে ল এবং কমপ্লায়েন্স দুইটা তো একেবারে কাছাকাছি, ওতপ্রোতভাবে জড়িত। সো এই দুইটা মিলিয়ে 3 ঘন্টার একটা সেশন হয়, যদিও লেভেল লোড তুলনায় এটা খুবই স্বল্প, বাট স্টিল আমরা একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আর বিজনেস ইথিক্স এবং এইচআর অডিট এই দুইটা নিয়ে একটা সেশন হয়, ওখানে এইচআর অডিটটাকে একটু বেশি ফোকাস করা হয়, ইথিক্স এর পার্টটাও থাকে, কারণ এইচআর বিজনেস ইথিক্স বা পার্সোনাল ইথিক্স এই পার্টগুলো এখানে ডিসকাশন হয়। এই হলো ইউনিট 10 বা সাবজেক্ট 10। দেন 11 অর্গানাইজেশন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা আর একটা আই মিন যে সমস্ত জায়গায় অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নাই সেখানে কিন্তু এইচআর থেকে এই ওডির কাজগুলো করা হয়। এবং আপনি দেখেন মডিউল 41-এ বলা হচ্ছে পলিসি প্রসিডিওর এবং এসওপি। এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তাহলে আমরা তো পলিসি নিয়ে কাজ করি ফর শিওর, তাহলে কিভাবে পলিসি ডেভেলপ করা যায়, কি কি পার্ট থাকে একটা পলিসিতে, কি কি স্টেপস আপনার থাকে, আপনাকে যদি প্রথম দায়িত্ব দেওয়া হয় হাউ ক্যান ইউ I mean develop these policies or procedures, এই জিনিসগুলো থাকবে 41-এ। 42-তে থাকবে অর্গানাইজেশন ডিজাইন এবং স্ট্রাকচারিং। আপনি যদি শুরুতে একটা অর্গানাইজেশন ডিজাইন করে থাকেন, হাউ ক্যান উই ডিজাইন দ্য অর্গানাইজেশন। ডিজাইন মিনস ধরেন আপনার অর্গানোগ্রাম তৈরি করলেন বা স্ট্রাকচারিং করলেন, কিভাবে লোকগুলোকে প্লেসমেন্ট করবেন, ডিপার্টমেন্টালাইজেশন কিভাবে করবেন, এই পার্টটা হচ্ছে 42 এর আওতায়। 43 হচ্ছে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং। তার মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু বিভিন্ন ফাংশনের কিছু প্রসেস থাকে, যেমন রিক্রুটমেন্ট একটা প্রসেস, সেলস একটা প্রসেস, কাস্টমার সার্ভিস একটা প্রসেস। এখন এই প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে যাচ্ছে এটা কি অন্যভাবে করা যেত কিনা, আরো দুইটা স্টেপ কমানো যেত কিনা, দুইটা লোকের ইনভলভমেন্ট কমানো যেত কিনা, বা আরো বেশি বাড়ানো দরকার ছিল কিনা। প্রসেসের টোটাল টাইম ছিল 3 দিন। এখন যেমন আপনি এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে রিক্রুটমেন্টের টোটাল টাইম লাগে তার 65 ডেজ, আপনি এটাকে একটু ইঞ্জিনিয়ার করলেন, রিডিজাইন করলেন, করে এটাকে 45 ডেজে কমিয়ে নিয়ে আসলেন। এই পার্টটা হচ্ছে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, যেটা মডিউল 43। 44 অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট। ইট ইজ নট ডিজাইনিং অর স্ট্রাকচারিং, এটা হচ্ছে ইনিশিয়াল। 42-তে যেটা আলোচনা হচ্ছে সেটা ইনিশিয়াল স্টেজে, আর 44 হচ্ছে একটা ম্যাচিউর অর্গানাইজেশন, কখনো কখনো তার ডেভেলপমেন্টাল রিকোয়ারমেন্ট আসে। সো তখন এটাকে সে রিস্ট্রাকচারিং করে, অথবা আই মিন বিভিন্ন ইন্টারভেনশন, হিউম্যান ইন্টারভেনশন আর প্রসেস ইন্টারভেনশন, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন ব্যবহার করে তারা ডেভেলপমেন্ট করে থাকে, সো দ্যাট
এই অর্গানাইজেশন ডেভেলপমেন্টের এই মডিউলটাতে আপনি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কিভাবে করা হয়, কি কি ইন্টারভেনশন আছে, কখন কোনটা দরকার, কোনটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, all these things have been discussed in under module on unit 11. And the last unit, industrial relation and workplace safety. এখানে হিউম্যান এন্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই দুইটা মডিউল নিয়ে একটা সেশন থাকে সাধারণত। সো পুরোপুরি হচ্ছে আইআর, যেটা যেটা আসলে এখন আর আইআর বলা যায়, এখন এমপ্লয়ি রিলেশন বলে থাকে অনেকেই, নট ইন্ডাস্ট্রিয়াল ইভেন। সো এমপ্লয়ি রিলেশন প্রত্যেকটা লোকের সাথেই আপনার কিভাবে রিলেশনশিপ মেনটেন করবে, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করা, হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করা, এই পার্ট গুলো হচ্ছে 45 and 46 আন্ডার ইউনিট 12। অ্যান্ড 47 and 8 ওয়ার্কপ্লেস সেফটি এবং এমপ্লয়ি ওয়েলফেয়ার এন্ড মোটিভেশন। সো কিভাবে আমরা সেফটি এনশিওর করতে পারি, কোন কোন জায়গায় আসলে সেফটি রিকোয়ারমেন্ট আছে, কি ধরনের সেফটি রিকোয়ারমেন্ট আছে, এইচআর থেকে আমরা কিভাবে ইন্টারভিন করতে পারি এই পার্ট, এবং ওভারঅল এমপ্লয়ি ওয়েলফেয়ার করার জন্য আর কি কি ধরনের কাজ আছে, সেই কাজগুলো, সেই ইনিশিয়েটিভ গুলো আলোচনা হয় মডিউল 48-এ। এই ছিল মোটামুটি 12টা সাবজেক্টের 48টা মডিউল। নাও আই এম শিওর দ্যাট ইউ ক্যান রিয়েলাইজ যে কতটুকু কম্প্রিহেন্সিভ একটা কারিকুলাম নিয়ে আসলে আমাদের এই পুরো পিজিডিএইচআরএম এর প্রোগ্রামটা ডেভেলপ করা। এটার কারণেই কিন্তু এসএইচআরএম এবং এইচআরসিআই তারা আমাদের ইভালুয়েশন করে বলেছে যে ইয়েস, দিজ আর অ্যালাইনড উইথ দেয়ার সার্টিফিকেশন, দে হ্যাভ এ রেঞ্জ অফ সার্টিফিকেশনস। সো আমাদেরও ওই যে দেখলে 48টা মডিউলের মধ্যে কিছু মডিউল বেসিক, কিছু বা মিডল, কিছু বা অ্যাডভান্স লেভেল অ্যাজ ওয়েল। সো নট নেসেসারি যে সবই শুধু বেসিক। তার মানে আপনি কিন্তু একেবারেই এইচআর এর আদ্যপ্রান্ত একটা বড় এরিয়াকে কাভার করে ইউ আর লার্নিং সাম আইডিয়াস অ্যাবাউট দ্য এন্টায়ার এইচআর ইস্যুস, অলমোস্ট সবকিছুকে। এই ছিল মোটামুটি আমার আলোচনা। এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যেতে পারি যদি কারো কোনো প্রশ্ন থাকে। Curriculum related, administration related, course issues related, anything. আহ, আমি কোশ্চেন করতে পারি? আহ, প্রশান্ত। হ্যাঁ, আমি প্রশান্ত কুমার মন্ডল। তো অ্যাকচুয়ালি আই এম ডুইং এ জব অ্যাজ এ এইচআর ম্যানেজার। জাস্ট যদি আপনি এলাবোরেট করেছেন কোর্স ডিজাইনটাকে, দ্যাটস ভেরি ফাইন। অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রিভিয়াসলি অ্যাকাউন্টসে কাজ করেছি দীর্ঘ 20 ইয়ার্স অ্যারাউন্ড দ্যাট। কোম্পানি আমাকে আবার জাস্ট আচ্ছা, এখানে অ্যাসাইন করেছে এইচআর ম্যানেজার হিসেবে। Just এখানে আসলে ডেডিকেটেড এইচআর ছিল না, ঠিক আছে? ওকে। তো আমি জাস্ট একটু ব্রিফলি জানতে চাচ্ছি যে আমি এই কোর্সটা করে আসলে আমি কতটুকু আমি মানে হতে পারে, মানে স্কিল বললে ভুল হবে, কতটুকু আসলে আমি কোম্পানিকে এফোর্ট দিতে পারবো, জাস্ট জাস্ট ব্রিফলি যদি বলা যায় আর কি। স্যার, যেটা মনে হয় আপনার জন্য খুবই ফ্রুটফুল হবে, বিকজ অফ মানে এলিমেন্টারি পার্ট থেকে শুরু করে মিড এবং অ্যাডভান্স সবগুলো এরিয়ায় এই বড় যেহেতু কোর্সটার লেন্থ অনেক বড়, যেখানে কিন্তু আপনি কম্প্রিহেন্সিভলি সবগুলো এরিয়া, এইচআর এর বাইরে খুব একটা ইস্যুজ আর বাদ নাই আসলে। এইচআর যতগুলো ফাংশনে ইন্টারভিন করে সবগুলো কিন্তু কাভার করা আছে, এবং কোনোটাই খুব ডিপারে নাই। যেহেতু ডিপারে আপনি যেহেতু ম্যানেজারিয়াল রোল প্লে করছেন, আপনি ম্যাচিউরড পারসন, আপনি এইটুকু দেখলে বা জানলে পরেই বুঝবেন হাউ ইট ইজ বিং ওয়ার্কড। আমরা ইউজুয়ালি যে কথাটা বলে থাকি সাধারণত, যে আপনি যদি পিজিডিএইচআরএম করে থাকেন, আপনি একটা ইন্টারভিউ যদি অ্যাটেন্ড করেন এইচআর রিলেটেড যে কোনো ইয়ার যে পজিশনের জন্য, আপনাকে ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্ন করবে, মোরলেস এভরিথিং উইল বি কমন ইন ইউর স্টাডি এরিয়াস অফ পিজিডিএইচআরএম। কারণ যে এরিয়াতে সে প্রশ্ন করুক, আপনার মনে হবে যে হ্যাঁ, এটা তো আমি পড়ে আসছি বা এটা আমার জানা আছে। এবং যেহেতু আমাদের কোর্সগুলো অনেকটাই প্র্যাকটিক্যাল করেই করা, মানে হাউ পার্টটাকে কনসিডার করে করা, সেক্ষেত্রে আপনি হয়তো কাজটা যদি নাও করে থাকেন, স্টিল আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এটা করতে পারবো বা আমি করতে পারি। ইভেন আপনি যদি বলেও ফেলেন হ্যাঁ আমি করেছি, তাহলেও তারা আপনাকে খুব একটা মানে অবিশ্বাস করতে পারবে না, বিকজ হাউ ইউ উইল বি এক্সপ্লেইনিং, এটা একটা এক্সপিরিয়েন্স লোকের মতোই মনে হবে। সো ওই পর্যন্ত আমাদের এই কোর্সটা ইউজুয়ালি বেনিফিট দেওয়ার সুযোগ রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মাইনুদ্দিন মিয়া, আপনি বোধহয় কিছু জানতে চেয়েছিলেন। হ্যাঁ, আমার আসলে দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে কোর্সের ইনস্ট্রাক্টরদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে পিজিডি এইচআরএম যে ইয়েটা প্রোভাইড করবেন, যে কোর্সটা করাবেন,
ওটা কি ধরেন বিআইএম বা ইউআইইউ যেটা প্রোভাইড করে ওইটার মতো অ্যাকসেপ্টেড হবে কিনা? আর যেহেতু অনলাইনে ওটা ধরেন আমি কোনো ইয়েতে ইন্টারভিউ দিলাম বা ওরা চিনলো না, বা আমি মানে কাইন্ড অফ কনফিউজড যে, বুঝতে কারণ পেরেছি। আমি রিসেন্টলি আমি ফ্রেশ আমার আমি কমপ্লিট করি। আমার মেজর এইচআরএম ছিল বিবিএ তে। আমার বিবিএ এখনো শেষ হয় নাই বলতে আমার ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিশন হয়ে গেছে গত 15 তারিখ, আজকে কত তারিখ, 16 তারিখ মেবি। তো 15 তারিখে আমার ইন্টার্নশিপের রিপোর্ট সাবমিট হয়েছে। তো ডিফেন্স অলরেডি কমপ্লিট। তো আমি এখন এমটিইউ এইচআর এ আছি, বাট পোস্টিং ঢাকার বাইরে, তো এমবিএ করা হচ্ছে না। তো আমি চাচ্ছিলাম যে পিজিডিটা করতে। তো সরাসরি তো পিজিটি করা আপাতত যেহেতু ঢাকার বাইরে পিজিটি করা মানে কাইন্ড অফ টাফ আমার জন্য। তো ওটা যদি আমি অনলাইনে করি ওটা কি অ্যাকসেপ্টেড হবে কিনা, যদি ধরেন আমি এখন কোম্পানিতে আছি, একটা কোম্পানিতে এমটিও পজিশনে প্রানারে ফেলে, তো অন্য কোনো কোম্পানিতে ধরেন আমি গেলাম, বা এটাতে আমার পেরেছি। প্রমোশনের ক্ষেত্রে বা অন্য কাইন্ড অফ সামথিং হুম, এর ক্ষেত্রে এটা কি কোনো আই প্রবলেম হবে আন্ডারস্ট্যান্ড। কিনা বা অ্যাকসেপ্টেড হবে কিনা আই অনলাইনে আন্ডারস্ট্যান্ড। যেহেতু? আই আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমি দ্বিতীয় কোশ্চেনটা দিয়ে প্রথম শুরু করতেছি, সেটা হলো আমাদের এটা কিন্তু আসলে অনলাইন ভার্সন বলা ঠিক না, এটা কিন্তু ক্লাস, ইনস্ট্রাক্টর লেড প্রোগ্রাম। এখন ক্লাসগুলো আমরা অনলাইনে করতেছি, বাট একদম লাইভ ক্লাস হচ্ছে, তাই না? আমাদের সার্টিফিকেটটা কোথাও কিন্তু অনলাইন বলা থাকতেছে না, যেহেতু এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় এরকম ভাবে ক্লাসটা ফিজিক্যাল না করে অনলাইনে করা হচ্ছে। এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিফারেন্সিয়েশন নাই আসলে। আমি ইউআইইউ এর ক্লাসও কিন্তু অনলাইনে করেছি, কোভিড এর সময় সবাই অনলাইনে ক্লাস করেছে। সো দ্যাট ওই পিরিয়ডে যারা কোর্স করেছে তাদের সার্টিফিকেট কি ইনভ্যালিড হয়ে গেছে তা কিন্তু না। ইভেন তারপরেও কোভিড কেন, তারপরেও কিন্তু ইউআইইউ এর পিজিডি যেটা আমি ক্লাস নিয়েছি, আমি কিন্তু অনলাইনেই নিয়েছি। সো এটা ইমমেটেরিয়াল, অনলাইনের ক্লাস না অফলাইনের ক্লাস, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। এবার আসলে আপনি অ্যাকসেপ্টেন্স লেভেল, ইনস্টিটিউশনাল লেভেল যদি আমরা চিন্তা করি, বিআইএম এর অ্যাকসেপ্টেন্স লেভেল বাংলাদেশে এখনো হাই। এটা আমিও বিআইএম থেকে গ্রাজুয়েশন, আমি পিজিটি করা। সো বিআইএম এর অ্যাকসেপ্টেন্স লেভেল হাই। তারপরে যারা আসছে ইউনিভার্সিটি লেভেল থেকে, এদের অ্যাকসেপ্টেন্স লেভেলও আছে। ওয়ার্ল্ড একাডেমির অ্যাকসেপ্টেন্স লেভেলটাও এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো। কেন বলছি? বিকজ যারা বিভিন্ন কোম্পানির এইচআর এ আছে তারা ওয়ার্ল্ড একাডেমি থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করে যাচ্ছে। আমাদের তো বিভিন্ন সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, রাইট? যারা যারা সিনিয়র আছে তারা করে সার্টিফাইড এইচআর প্রফেশনাল, সার্টিফাইড এইচআর জেনারেলিস্ট, এইচআর বিপি, কেপিআই। সো কোনো না কোনো কোম্পানিতে, আমি কোনো না কোনো পজিশনে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড একাডেমির লোকগুলো আছে, এবং তারা জানে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ আস। এটা হচ্ছে একটা গ্রাউন্ড, যে কারণে তাদের অ্যাকসেপ্টেন্স লেভেল হাই। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে হাউ হাউ ইট ইজ বিং কানেক্টেড। কোনো একদিন আমাদের যে পারভেজ আছে এখানে, যিনি আসলে অনেকদিন যাবত আমাদের সাথে আছেন, ওনাকে একজন হেড অফ এইচআর বাংলাদেশের ইন্টারভিউ বোর্ড থেকে ফোন করেছে। ফোন করে বলতেছে যে আমরা তো আসলে ওয়ার্ল্ড একাডেমি থেকে যারা পাশ করে আসে তাদের লেভেলটাকে অনেক হাই ধরে নেই, এবং এক্সপেকটেশনটাও আমাদের অনেক হাই থাকে। আমার সামনে একজন ক্যান্ডিডেট বসা, উনি বলছেন যে উনি ওয়ার্ল্ড একাডেমি থেকে পিজিডিএইচআর করে আসছে, বাট উনি তো অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারলো না। এটা আপনার কি তাহলে কোয়ালিটি ডেটোরেট করে ফেললেন? আমি উদাহরণটা এই জন্য দিলাম যে তারা ওয়ার্ল্ড একাডেমি সম্পর্কে তাদের যে এক্সপেকটেশন, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ইট ইজ ভেরি হাই। সো দ্যাট যখনই তারা ম্যাচ করতে পারলো না তখন কিন্তু সরাসরি ফিডব্যাক দিয়ে দিল। সো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি, এখন সবাই তো একরকম ভাবে লার্ন করে যায় না, এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো 50 পায়ে পাশ করলো, কেউ হয়তো 90 পায়ে পাশ করলো, দুইজনের লেভেল এক হবে না, বাট আমরা চেষ্টা করি সবসময় যে বেসিক আইডিয়াটুকু অন্তত তাদের সবার যাতে থাকে। সো তার মানে হলো এটার অ্যাকসেপ্টেন্স। আর একটা বিষয় থাকে, সার্টিফিকেটের মধ্যে কিন্তু আমাদের এসএইচআরএম, এইচএসসিআই এর স্ট্যাম্প গুলো থাকে, যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। এসএইচআরএম কে চিনে না অথচ এইচআর এ কাজ করে, এই সংখ্যাটা খুব কম। সো দ্যাট আপনার এটাও একটা বড় বিষয় যে আমরা যখন গ্লোবালি অ্যাকসেপ্টেড তখন আর আনঅ্যাকসেপ্টেড। হ্যাঁ, এখন কোথাও কোথাও আগে, এখন নাই, 5-7 বছর আগে হয়তো লেখা থাকতো পিজিডিএইচআরএম ফ্রম বিআইএম, এখন আর লেখা থাকে না। আগে তো শুধু বিআইএমই দিত, পরবর্তীতে বোধহয় ইউআইইউ থেকে শুরু হলো, তারপরে আরো কয়েকটা ইউনিভার্সিটি আসলো, ওয়ার্ল্ড একাডেমি শুরু করে দেবো তো 16 বা 17-এ। সো যে কারণে
ওই যে ভাইবটা আগে ছিল এটা এখন আর নাই। ক্লিয়ার মাইনুদ্দিন? আর ইনস্ট্রাক্টর নিয়ে যেটা আপনি জিজ্ঞেস করেছেন, আমাদের মেজরিটি ইনস্ট্রাক্টররাই হচ্ছে প্রফেশনাল, যারা কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে এইচআর এর রোল প্লে করে, তারাই আমাদের এই ইনস্ট্রাক্টর গুলো হয়, সো দ্যাট তারা প্র্যাকটিক্যাল ফোকাসড আলোচনাগুলো করতে পারে। এটা আমাদের একটা বড় ফিচার আমাদের এটার জন্য। পুল আছে, আপনি যে যে রিপ্রেজেন্টেটিভের সাথে আপনি কানেক্টেড আছেন, তাকে যে বললে পরে সে আপনাকে ট্রেনার পুলটা দিয়ে দিবে, আপনি দেখে নিতে পারবেন ট্রেনার প্রোফাইল। আচ্ছা, আমার আরেকটা বিষয় মানে জানার ছিল, এটা হচ্ছে আমার তো বিবিএ রেজাল্ট এখনো পাবলিশ হয় না, বাট আমি জব করতেছি অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে। তো আমার রেজাল্ট পাবলিশ হতে হতে অলমোস্ট 3-4 মাস লেগে যেতে পারে। তো আমি কথা বলেছিলাম আপনাদেরই একজন ইয়ার সাথে। তো উনি বলছে যে আমাকে জানাবে। 2বার আমি কন্ট্যাক্ট করেছিলাম, যে আমাকে বলছে জানাবে এটা, যে অ্যাপিয়ার সার্টিফিকেট বা বিবিএর সার্টিফিকেট না হলেও, বা যেহেতু আমার 7 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট আছে, আমি জব করতেছি, তো বাট উনি আর পরে জানাই নাই যে আমি এনরোল হতে পারবো কি না। আমি 2বার কন্ট্যাক্ট করেছিলাম, বাট মানে পাই নাই। তো যদি একটু যাই বলতেন এই সম্পর্কে। এইটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, এটা আসলে চেক করে দেখতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ইউজুয়ালি আমাদের পিজি দিয়ে এইচআরএম করতে গেলে গ্রাজুয়েশন করা থাকতে হয়, এটা হচ্ছে জেনারেল নিয়ম। সো এই অ্যাপিয়ার সার্টিফিকেটের বিষয়টা একটু দেখতে হবে, নিড টু চেক অ্যান্ড দেন ইউ ক্যান গেট ব্যাক টু ইউ। আমি সরি যে আমাকে আবারও বলতে হচ্ছে, আপনাকে জানাবো, বাট আসলে এটা যেহেতু একটু রুলস রিলেটেড বিষয়, এটা মুখস্থ এভাবে বলাটা ওয়াইজ না। সো লেট আস কাম ব্যাক টু ইউ। আমি নোট রাখছি আপনার এই পার্টটা, হয়তো আগামীকালকের মধ্যে সামওয়ান উইল কমিউনিকেট উইথ ইউ রিগার্ডিং দিস ইস্যুস। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কার কোনো প্রশ্ন আছে? জাস্ট সরি, আমি আবার একটু কোশ্চেন করছি, কোশ্চেন বলেন। জানার জন্য। SHRI মিনস হচ্ছে সিঙ্গাপুর হিউম্যান রিসোর্স ইনস্টিটিউট, এটা কি? না, না। এতে যেমন সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ও, ম্যানেজমেন্ট, ইউএস। সোসাইটি, সোসাইটি ইউএসএ যেটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কার কোনো প্রশ্ন? নাই? অলরাইট। সো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা ক্লাস শুরু করব হচ্ছে নাজমুল, ক্লাস কি 30 তারিখ থেকে? ইয়েস স্যার, আমি অলরেডি ফ্ল্যাগটা গ্রুপে দিয়ে দিয়েছি, আচ্ছা, ঠিক চ্যাট আছে। বক্সে দিয়ে দিয়েছি। 30 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ফর্মাল ক্লাস, ফার্স্ট ক্লাস। এবং এর মাঝখানেও 30 তারিখ পর্যন্ত আমাদের এনরোলমেন্টটাও ওপেন থাকবে। আমরা খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি, যদি আপনাদের মনে হয় যে না কোর্সটা রিয়েলি ভালো, আপনি করেন বা না করেন, জন্য উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে। এই ব্যাচে হয়তো মাল্টিপল পিপল থাকবে। আর ট্রেনারের পুলটা এখানেও দেওয়া হয়েছে, হয়তো আপনারা এটাও দেখে নিতে পারবেন পরবর্তীতে। পুলটা একটা আপডেট করতে হবে নাজমুল, তারপরে শেয়ার করে দিয়ে। ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক সময় দিয়েছেন, প্রায় 54 মিনিট আমরা এই ইয়াটা করছি। সো ইটস এ ভেরি ভেরি আই মিন অ্যাপ্রিসিয়েবল, আপনারা সবাই ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমরা চেষ্টা করেছি আপনাদের কোয়ারিজ অ্যান্সার করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সময় ব্যয় করার জন্য। আশা করি কোথাও দেখা হবে অন্য সেশনে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।